আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো প্লুরাল ইফিউশন নিয়ে। রেসপিরেটরি মেডিসিনের কয়েকটা ইম্পর্ট্যান্ট লং কেস বা শর্ট কেসের মধ্যে এক্সামিনেশনের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হলো প্লুরাল ইফিউশন। এই প্লুরাল ইফিউশনের একদম আদ্যোপান্ত আমরা আজকে জানবো। প্লুরাল ইফিউশন কাকে বলে, প্লুরাল ইফিউশনের মেকানিজম কি, প্লুরাল ইফিউশনের জন্য একটা পেশেন্ট আমাদের কাছে কী কী সিমটমস নিয়ে আসতে পারে এবং সেই সিমটমসগুলো আমরা কিভাবে অ্যানালাইসিস করে একটা ডায়াগনোসিসে পৌঁছাবো, প্লুরাল ইফিউশনের কজগুলো কি, সেই কজগুলোর আবার দুই ধরনের ভাগ আছে, এক্সুডেটিভ, ট্রান্সুডেটিভ। প্লুরাল ইফিউশনের একটা চেস্ট এক্সরে দেখতে কেমন হয় সেটা আমরা জানবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে আমরা কী কী ইনভেস্টিগেশন করব, কী কী ইন্টারপ্রিটেশন পেতে পারি এবং আলটিমেটলি আমরা এটার কী ট্রিটমেন্ট দেব, এই সব কিছু নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলেন, ইফিউশন কি, হোয়াট ইজ প্লুরাল ইফিউশন? Pleural effusion means accumulation of excessive amount of fluid in pleural cavity is called pleural effusion. তার জন্য আসলে আমাকে জানতে হবে যে প্লুরাল ক্যাভিটির মধ্যে নর্মালি কি পরিমাণ কি বা কি অ্যামাউন্টের ফ্লুইড থাকে এবং তার থেকে কতটুকু বেড়ে গেলে আমরা সেটাকে প্লুরাল ইফিউশন বলছি। নর্মালি আমাদের প্লুরাল ক্যাভিটির মধ্যে 5 to 15 ml ফ্লুইড থাকে, এটা নর্মাল অ্যামাউন্ট। কিন্তু যদি 200 ml অ্যামাউন্ট অফ ফ্লুইড প্লুরাল ক্যাভিটিতে জমা হয় তাহলে সেটা আমরা চেস্ট এক্সরেতে পাবো। যদি 500 ml অ্যামাউন্ট অফ ফ্লুইড আমরা আমাদের প্লুরাল ক্যাভিটিতে জমা হয় তাহলে আমরা ক্লিনিক্যালি সিমটমসগুলো পাবো, ক্লিনিক্যাল ফাইন্ডিংসগুলো পাবো। তাহলে এটা হলো প্লুরাল ইফিউশন নিয়ে শর্ট একটা কথা বললাম। এখন আসি মেকানিজমস অফ প্লুরাল ইফিউশন। ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার, আরেকটা হতে পারে রিডিউসড প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার, হতে পারে আমাদের প্লুরাল কোনো ইনভলভমেন্ট হলো। যদি প্লুরাল ইনভলভমেন্ট হয় তাহলে পারমিয়েবিলিটি বেড়ে যাবে, আর পারমিয়েবিলিটি বেড়ে গেলে অবশ্যই প্লুরাল ইফিউশন হবে, যেমন এটা আমরা টিবিতে পেতে পারি, টিউমারে পেতে পারি। অথবা যদি লিমফেটিক ড্রেনেজের কোনো ধরনের ইম্পেয়ারমেন্ট হয় প্লুরাল স্পেসে, লিমফেটিক সিস্টেমের কোনো ধরনের অবস্ট্রাকশন হলো, তাহলেও হতে পারে, এবং এটা হতে পারে টিউমার, টিবি অথবা রেডিয়েশন দিয়ে। বা ট্রান্স ডায়াফ্রাগমেটিক প্যাসেজ অফ ফ্লুইড, যদি ডায়াফ্রাম দিয়ে ফ্লুইডটা প্লুরাল স্পেসে চলে আসলো, এটা হতে পারে লিভার ডিজিজে, অ্যাসাইটিসে অথবা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে। তাহলে আমরা মেকানিজম পড়লাম। মেকানিজমে পরে আসি প্লুরাল ফ্লুইড অ্যাকুমুলেশন। প্লুরাল ক্যাভিটি অ্যাকুমুলেশন। এখন প্লুরাল ক্যাভিটিতে কি কি ধরনের প্রোডাক্ট অ্যাকুমুলেশন হতে পারে? এটা হতে পারে পাজ হতে পারে। যদি পাজ হয় তখন তাকে আমরা কি বলবো? যদি পাজ জমা হয় প্লুরাল ক্যাভিটিতে তাহলে সেটাকে আমরা বলি এমপাইএমা। যদি ব্লাড জমা হয় প্লুরাল ক্যাভিটিতে তাহলে সেটাকে আমরা বলি হেমোথোরাক্স। এখন এই হেমোথোরাক্স কেন হতে পারে? হতে পারে পালমোনারি ইনফার্কশন হয়েছে, অথবা ম্যালিগনেন্সি, অথবা ট্রমা। এই তিন কারণেই প্লুরাল ক্যাভিটির মধ্যে ব্লাড জমতে পারে। অথবা হতে পারে কাইল হচ্ছে কাইলোথোরাক্স। একটা হলো হেমোথোরাক্স, একটা হলো হেমোরেজিক প্লুরাল ইফিউশন। হেমোথোরাক্সের মধ্যে শুধুই মাত্র প্লুরাল ক্যাভিটিতে ব্লাড জমা হবে, কিন্তু ব্লাড মিক্সড উইথ ফ্লুইড যখন হবে সেটাকে আমরা বলি হেমোরেজিক প্লুরাল ইফিউশন। এখন ইম্পায়েমা আর কাইলোথোরাক্সকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? ইম্পায়েমা কিন্তু প্লুরাল ক্যাভিটিতে পাস জমা, আর কাইলোথোরাক্স মানে লিম্ফ জমা। লিম্ফেটিক কোনো ধরনের অবস্ট্রাকশনের কারণে যদি লিম্ফ জমা হয় তখন সেটাকে আমরা বলি কাইল। এখন এমপায়েমা আর কাইলকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? আমরা সেই এমপায়েমা অথবা কাইলোথোরাক্সের সেই ফ্লুইডটাকে আমরা অ্যাসপিরেশন করব, অ্যাসপিরেশন করার পরে সেন্ট্রিফিউজ করব। যদি সেন্ট্রিফিউজ করে আমরা একটা ক্লিয়ার ফ্লুইড পাই তাহলে সেটা হবে এমপায়েমা, আর যদি হেজি পাই তাহলে সেটা হবে কাইলোথোরাক্স বা কাইল। এখন এই কোনটা কি কি অ্যাকুমুলেশন হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা ডায়াগনোসিস করতে পারি প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশনের মাধ্যমে। আমাদের প্লুরাল ইফিউশন, রোগী তো এসে আমার কাছে বলবে না যে তার প্লুরাল ইফিউশন হয়েছে, সে আমার কাছে কি কি সিমটমস নিয়ে আসবে। প্লুরাল ইফিউশন যেহেতু রেসপিরেটরি সিস্টেম রিলেটেড প্রবলেম, তাহলে আমরা এখানে রেসপিরেটরি সিস্টেমের সিমটমসগুলো পাবো। এক, রোগীর কাফ থাকবে, চেস্ট পেইন থাকবে, ব্রেথলেসনেস থাকবে, ফিভারও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, সেটা আমরা অ্যানালাইসিস করব।
চেস্ট পেনটা কেমন হবে? চেস্ট পেনটা হবে একটা প্লুরাইটিক চেস্ট পেন। প্লুরাইটিক বাই স্ট্যাবিং ল্যান্সিনেটিং একটা পেন, যে পেনটা আমাদের মুভমেন্ট বা পোস্টার অল্টারেশনের সাথে বাড়ে, রেসপিরেশন চেঞ্জের সাথে বাড়ে, হাইট অফ দ্য ইন্সপিরেশনে বাড়ে, কাফ এর সাথেও বাড়ে। এখন আসি আমরা কাফ ডিউরেশন কত, এটা সেটা ডিউরেশনের উপর বেসিস করে আমরা বুঝতে পারবো সেটা কি অ্যাকিউট নাকি ক্রনিক। অ্যাকিউট হলে তার 3 সপ্তাহের কম একটা হিস্ট্রি থাকবে, আর ক্রনিক হলে মোর দেন 8 উইক্সের একটা হিস্ট্রি থাকবে তার কাশির। এখন সে কাশিটা কি ড্রাই কাফ নাকি প্রোডাক্টিভ কাফ, আমাকে সেটা জানতে হবে। যদি প্রোডাক্টিভ হয় তাহলে সেই স্পুটামের অ্যামাউন্টটা কীরকম, সেটা কি 1 টিস্পুন ফুল হয়, 1 কাপ পরিমাণ হয়, কি পরিমাণ হয় সেটা আমি তার থেকে জানবো। সেই স্পুটামের কালারটা কেমন, সেই স্পুটামের সাথে ব্লাড আসে কিনা, যেটাকে আমরা বলি কাফিং অফ ব্লাড, হিমোপটাইসিস। ক্যারেক্টারটা কীরকম, খুব ইম্পর্ট্যান্ট। ক্যারেক্টার হচ্ছে মিউকয়েড হতে পারে, মিউকোপুরুলেন্ট হতে পারে, পুরুলেন্ট হতে পারে। কোনো ধরনের অর্ডার আছে কিনা, গন্ধ, ফাউল স্মেলিং আছে কিনা। যদি ফাউল স্মেলিং স্পুটাম হয় তাহলে আমরা ভাবতে পারি তার ব্রঙ্কিকটেসিস হতে পারে, লাং অ্যাবসেস হতে পারে। টাইম, সেটা কি স্পুটামটা কি মর্নিংয়ে বেশি হয় কিনা সেটা জানতে পারি, কারণ ক্রনিক ব্রঙ্কাইটিসে মর্নিংয়ে স্পুটাম বেশি থাকে। ফ্রদি কিনা স্পুটামটা, ফ্রদি হয় পালমোনারি ইডিমাতে। আর এই যে এখানে ক্যারেক্টারের কথা বলেছিলাম, স্যারাস হতে পারে, মিউকয়েড হতে পারে, পুরুলেন্ট হতে পারে, রাস্টি হতে পারে। রাস্টি হয় আমাদের নিউমোনিয়াতে, পুরুলেন্ট হয় আমাদের ব্রঙ্কিকটেসিসে, লাং অ্যাবসেসে, স্যারাস হয় আমাদের অ্যাজমা সিওপিডিতে। এসব আমরা রোগী থেকে জেনে নেব। কোনো ধরনের অ্যালার্জেনের সাথে রিলেটেড কিনা কাশিটা, যেটা আমাদের অ্যাজমাতে হয়ে থাকে, বা ন্যাজাল ডিসচার্জ, নর্মাল ফ্লু থেকেও কাশি হতে পারে। ইন্টারমিটেন্ট অর পারসিস্টেন্ট কিনা, মানে একটা সময় পর্যন্ত উনি ভালো থাকেন আবার কাশি হয় কিনা, নাকি প্রোগ্রেসিভলি দিন থেকে দিন ওনার এই কাশিটা বাড়ছে, অথবা বেস লাইনে আসছেই না, পারসিস্টেন্ট থাকছে। গ্যাপ আছে নাকি পারসিস্টেন্ট থাকছে, ডায়ারনাল কোনো ভ্যারিয়েশন আছে কিনা, রাতে কি কাশিটা বেড়ে যায় কিনা, যদি হয় তাহলে সেটা অ্যাজমার দিকে যাবে। পোস্টারের সাথে কোনো ধরনের রিলেশন আছে কিনা সেটা আমরা জানবো। কোনো ধরনের অ্যাগ্রেভেটিং অথবা রিলিভিং ফ্যাক্টর আছে কিনা, তো অ্যালার্জেন অ্যাটোপির হিস্ট্রি যেগুলোতে কাশি বাড়তে পারে সেটা আমরা জানবো। কিছু করলে রিলিভ হয় কিনা, তার সাথে আমরা কিছু অ্যাসোসিয়েটেড ফিচার দেখবো, যেমন রুগীর হুইজ আছে কিনা, হর্সনেস অফ ভয়েস আছে কিনা। সেগুলো আসলে আমাদেরকে ডায়াগনোসিসে পৌঁছাতে হেল্প করবে। হুইজ যদি হয় তাহলে আমরা ভাবতে পারি এটা কোনো অবস্ট্রাকটিভ ডিজিজ, যেমন সিওপিডি, অ্যাজমা। যদি হর্সনেস অফ ভয়েস হয় তাহলে আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা ভাবতে পারি। জার্ড, এসিআই ইনহিবিটর আমরা জানি ড্রাই কাফ হয়, জার্ডেও কাফ হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো যদি লার্জ ভলিউম অফ স্পুটাম ফর ক্রনিক পিরিয়ড ধরে হয় সেটাকে আমরা বলি ব্রঙ্কিকটেসিস। এখানে স্পুটামের ছবি দেওয়া হয়েছে, এটাকে বলা হয় মিউকয়েড স্পুটাম। এটা হলো মিউকোপুরুলেন্ট। মিউকোপুরুলেন্টটা হচ্ছে একটু ইয়েলোইশ টাইপের হবে, আর পুরুলেন্টটা একদমই ইয়েলো হবে। এটা হলো রাস্টি স্পুটাম, রেডিশ টাইপের একটা স্পুটাম। এটা আমরা নিউমোকক্কাল নিউমোনিয়াতে পেয়ে থাকি, আর এটা একটা মিউকোসাল প্লাগ দেখানো হয়েছে, যেটা কিনা আমরা অ্যাজমার পেশেন্টদের ক্ষেত্রে পেয়ে থাকি। এবার আসি আমাদের ডেভিডসনের এখানে একটা চার্ট দেওয়া আছে কাফের। একদম আপার রেসপিরেটরি ট্র্যাক থেকে যদি শুরু করি, কাফ কোন কোন অরিজিন ভিত্তিক কাফ হতে পারে সেটা আমাদের জানতে হবে। যদি ফ্যারিংসের কোনো প্রবলেম হয়, যেমন পোস্ট নাসাল ড্রিপের ক্ষেত্রে কাফ হতে পারে এবং পেশেন্টের একটা হিস্ট্রি অফ ক্রনিক রাইনাইটিস থাকবে। ল্যারিংসের যদি কোনো প্রবলেম থাকে, ল্যারিনজাইটিস, টিউমার, হুপিং কাফ, ক্রুপ, এসব যদি থাকে তাহলে হতে পারে। ট্রাকেয়ার কোনো সমস্যা, আমরা এক এক করে ওপর থেকে নিচ পর্যন্ত যাচ্ছি, ফ্যারিংসের সমস্যা পোস্ট নাসাল ড্রিপে হতে পারে। ল্যারিংসে কোনো ধরনের ল্যারেঞ্জিয়াল ইডিমা হলো, ল্যারিংসকে কম্প্রেশন করছে, তাহলে তার কাফ হবে। কোনো ধরনের আউটসাইডের গ্রোথ হলো, টিউমার হলো, তাহলেও কিন্তু আমাদের কাফ হবে। ট্রাকিয়াতে ট্রাকিয়াইটিসের জন্য হতে পারে। ব্রঙ্কাসে ব্রঙ্কাইটিস অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি, সেখানে হতে পারে। এখানে ড্রাই অর প্রোডাক্টিভ কাফ হয়। সিওপিডি আর ব্রঙ্কাইটিসে কাফটা সকালে কিন্তু বেড়ে যায়। অ্যাজমাতে ইউজুয়ালি ড্রাই কাফ থাকে এবং অ্যাজমাটা ওয়ার্স হয় নাইটের দিকে।
লাং ক্যান্সারে পারসিস্টেন্ট কাফ থাকবে এবং সাথে একটা হেমোপটাইসিসের হিস্ট্রি থাকবে। লাং প্যারেনকাইমাতে কী কী প্রবলেমের জন্য কাফ হতে পারে? টিউবারকিউলোসিস হতে পারে। টিউবারকিউলোসিসের কাফটা প্রোডাক্টিভ হতে পারে, হিমোপটাইসিসের সাথে রিলেটেড হতে পারে। নিউমোনিয়াতে ড্রাই থাকে ইনিশিয়ালি, পরবর্তীতে প্রোডাক্টিভ কাফ হয়ে যায়, সেটাকে আমরা বলেছি রাস্টি স্পুটাম। ব্রঙ্কাইটিসিসে আমরা প্রোডাক্টিভ কাফ পেতে পারি। চেঞ্জেস ইন পোস্টার ইন্ডিউসেস স্পুটাম প্রোডাকশন। পালমোনারি ইডিমাতে পাই, ইডিমাতেও কিন্তু রাতের বেলা কাফ বেড়ে যায় এবং সেখানে আমরা ফ্রোদি স্পুটাম পাবো। ড্রাই তারপর এসি ইনহিবিটরস, এখানে আমরা ড্রাই কাফ পেতে পারি। জার্ডে আমরা কাফ পেতে পারি, হিস্ট্রি অফ অ্যাসিড রিফ্লাক্স, হার্টবার্ন, হায়াটাস হার্নিয়া, ওবেসিটি, এগুলোর ক্ষেত্রে আমরা কাফ পেতে পারি। এখন এই চারটার উপরে ভিত্তি করে আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হলো, আমরা তো জানি নর্মালি রেসপিরেটরি সিস্টেমের যে যে সিমটমগুলো আছে সেগুলোর মধ্যে কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেইন, ফিভার, এইসব কিছু। তার মানে অবশ্যই তার রেসপিরেটরি প্রবলেম আছে, আমরা ভেবে নিই, যার কাশি আছে। তো আমরা অবশ্যই চেস্ট এক্সরেতে একটা কিছু অ্যাবনর্মালিটি এক্সপেক্ট করি। কিন্তু এই ছকটা দেখে আমাকে দেখে বলেন তো, আপনি কাফও পাবেন এবং নর্মাল চেস্ট এক্সরেও পাবেন। এমন কোন কোন কেসগুলোতে আপনি কাফ এবং নর্মাল চেস্ট এক্সরে পাবেন? একটু ভিডিওটা পজ দিয়ে একটু ভাববেন। আমি প্রসিড করছি। কাফ প্লাস নর্মাল চেস্ট এক্সরে আমরা অ্যাজমাতে পাবো, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো ধরনের অবস্ট্রাকশনে পাবো, লাইক এই যে আমি বললাম ল্যারিংসের কোনো সমস্যা, ল্যারিনজাইটিস, ল্যারিনজিয়াল ইডিমা হলো, টিউমার হলো, ল্যারিংস অবস্ট্রাকশন হয়ে আছে, তো কাফ হবে। কিন্তু তার চেস্ট এক্সরেতে তো কোনো অ্যাবনর্মালিটি আমি পাবো না, নর্মাল চেস্ট এক্সরে থাকবে। অ্যাজমাতেও আমরা নর্মাল চেস্ট এক্সরে পাই। সিওপিডির চেস্ট এক্সরেতে অ্যাবনর্মালিটি আছে, বাট অ্যাজমাতে নর্মাল চেস্ট এক্সরে থাকে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, পোস্ট ন্যাসাল ড্রিপ, জার্ডে আমরা কাফ পাই, কিন্তু জার্ডের সাথে চেস্ট এক্সরেতে আমরা কোনো অ্যাবনর্মালিটি পাবো না। এসি ইনহিবিটরে আমরা ড্রাই কাফ পাই, সেখানেও আমাদের চেস্ট এক্সরে নর্মাল থাকবে। কাফ গেল। কাফের পরে আমরা বলেছি চেস্ট পেইন থাকতে পারে রোগীর, এবং যে কোনো ধরনের পেইন আমরা এলাবোরেট করব সক্রেটস দিয়ে, এটা মনে রাখবেন। এবং এখানে আমরা প্লুরাল ইফিউশনে যে চেস্ট পেনটা পাচ্ছি সেটা আমরা আগেই বলে আসছি, এটা একটা প্লুরাইটিক চেস্ট পেন। প্লুরাইটিক চেস্ট পেন কি? যেটা কিনা হচ্ছে আপনার একটা লোকালাইজড পেইন হবে এবং সেটা স্ট্যাবিং, লেন্সিনেটিং একটা পেইন হবে, মুভমেন্টের সাথে বাড়বে, কাফের সাথে বাড়বে, হাইট অফ ইন্সপিরেশনে বাড়বে। এখন এস দিয়ে কি বোঝায়? এস দিয়ে সাইড, লোকালাইজ নাকি সেন্ট্রাল? কোনো একটা সাইডে হচ্ছে, রাইট সাইড, লেফট সাইড, ওর সেন্ট্রালে হচ্ছে, সেটা আমরা কার্ডিয়াক পেইন আর লাং কজের পেইনের সাথে আলাদা করতে পারবো। যদি এটা প্লুরাইটিক চেস্ট পেইন হয় তাহলে সেটা স্ট্যাবিং হবে, ইনক্রিজ হবে, বাড়বে হচ্ছে মুভমেন্টের সাথে, হাইট অফ ইন্সপিরেশনে বাড়বে। সেই চেস্ট পেইনের অনসেটটা আমরা দেখবো, সেটা কি আস্তে আস্তে করে বেড়েছে নাকি সাডেনলি অ্যাব্রাপ্টলি চেস্ট পেইন হয়েছে। অ্যাব্রাপ্ট চেস্ট পেইন টেনশন নিউমোথোরাক্সে হয়ে থাকে। চেস্ট পেইনের ক্যারেক্টারটা আমরা জানবো, সেটা কি ডাল একিং, সেটা কি স্ট্যাবিং, লেন্সিনেটিং, স্কুইজিং, এই সমস্ত ক্যারেক্টার দিয়ে আমরা এটাকে ডিফাইন করবো চেস্ট পেইনটাকে। রেডিয়েশন হচ্ছে কিনা, অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর আছে কিনা, রিলিভিং ফ্যাক্টর আছে কিনা। চেস্ট পেইনটা কি রেস্ট নিলে কমে যায় নাকি রেস্টেও থাকে? রেস্ট নিলে বেসিক্যালি কমে যায় আমাদের কার্ডিয়াক পেইনগুলো, কিন্তু এই প্লুরাইটিক চেস্ট পেইন কিন্তু রেস্ট নিলেও কমে না। কোনো টাইমিংয়ের ব্যাপার আছে কিনা, যে এই সময় চেস্ট পেইনটা বাড়ে, সিভিয়ারিটিটা কীরকম। ওনাকে যদি গ্রেড করতে বলা হয়, আপনি 1 থেকে 10-এর মধ্যে আপনার চেস্ট পেইনকে কী পরিমাণ র্যাঙ্ক দিবেন, তাহলে উনি সিভিয়ারিটিটা আমরা বুঝতে পারবো। প্লুরাইটিক চেস্ট পেইন উইথ ক্রনিক ব্রেথলেসনেস আমরা থ্রম্বো অ্যাম্বোলিক ডিসঅর্ডারে পেয়ে থাকি। এবার আসি এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ প্লুরাইটিক চেস্ট পেন। এই যে এতক্ষণ ধরে প্লুরাইটিক চেস্ট পেনের কথা বলছি, প্লুরাইটিক চেস্ট পেন জিনিসটা কি? এটা একটা শার্প, লোকালাইজড, ল্যান্সিনেটিং একটা চেস্ট পেন হুইচ ইজ অ্যাগ্রাভেটেড বাই কাফিং, ডিপ ব্রিদিং, চেঞ্জ অফ পোস্টার অ্যান্ড মুভমেন্ট, ব্রেথলেসনেস। ব্রেথলেসনেসের জন্য আমরা কি জানবো? ডিউরেশন জানবো অবশ্যই। উনি যে এখন হসপিটালে ভর্তি হয়েছেন, কতদিন ধরে শ্বাসকষ্টের সমস্যার জন্য ভর্তি হয়েছেন, এই সমস্যা কি এখনই শুরু হয়েছে নাকি এর আগেও ওনার ছিল, সেটা জানবো। এবং ওই দুইটা ইভেন্টের মধ্যে, আগের যে শ্বাসকষ্ট হচ্ছিল বা এখনের যে শ্বাসকষ্ট হচ্ছে, এই দুইটা ইভেন্টের মধ্যে কি উনি পারফেক্টলি ফাইন ছিলেন কিনা। যদি থাকেন তাহলে সেটার একটা অ্যাজমা আমরা ডিটি ভাবতে পারি। এখন মুড অফ অনসেট, সেটা কি একদম তার ছোটবেলা থেকে কিনা নাকি এখন অ্যাডাল্ট অবস্থায় এসে হয়েছে, সেটা আমরা অ্যাজমা সিওপিডি থেকে আলাদা করতে, অ্যাজমা সিওপিডিকে আলাদা করতে পারি।
নাকি এখন অ্যাব্রাপ্টলি তার আগে কখনোই ব্রেথলেসনেসের সমস্যা ছিল না, এখন তার ব্রেথলেসনেসের সমস্যা হয়েছে ইনস্ট্যান্টেনিয়াস। সেটা হতে পারে আপনার নিউমোথোরাক্সে, হতে পারে এম্বোলিজমে, হতে পারে ব্রেথলেসনেস, এমন সিভিয়ার ব্রেথলেসনেস হয়। যদি আওয়ার অনেক ঘন্টা ধরে এরকম সমস্যা হচ্ছে তাহলে আমরা অ্যাজমা, পালমোনারি ইডিমা ভাবতে পারি। আর যদি দীর্ঘদিনের একটা হিস্ট্রি থাকে, ক্রনিক ব্রেথলেসনেসের একটা হিস্ট্রি, অথবা আস্তে আস্তে ডেভেলপ করছে, তাহলে আমরা ভাবতে পারি যে একটা ইফিউশন অথবা আইএলডি আছে কিনা বা কোনো টিউমার আছে কিনা। আবার হতে পারে যে কোনো কিছুতে ব্রেথলেসনেসটা বাড়তেছে না, যদি তিনি এক্সারশন করতেছেন তখনই তার ব্রেথলেসনেসটা বাড়তেছে, সেটা হতে পারে সিওপিডিতে। আর এই গেল ডিউরেশন আর মোড অফ অনসেট। এবার আসি আমরা প্রোগ্রেশন, এটা কি প্রোগ্রেসিভলি বাড়তেছে নাকি যখন হয় তখন উনি খারাপ থাকেন কিন্তু ইন বিটুইন টাইম তিনি ভালো থাকেন আরেকটা এপিসোড শুরু হওয়ার আগে। ভেরিয়েবলটা আমরা পাই অ্যাজমাতে আর প্রোগ্রেসিভটা আমরা পাই সিওপিডিতে। অ্যাজমা কিন্তু সিওপিডি থেকে ভালো, কারণ অ্যাজমা হচ্ছে রিভার্সিবল আর সিওপিডি ইরিভার্সিবল। ডায়ার্নাল ভেরিয়েশনের মধ্যে আমরা অ্যাজমাটাকে বেসিক্যালি জানার জন্য আমরা ডায়ার্নাল ভেরিয়েশনটা চেক করি, যেমন ওনার কি রাতের বেলায় ব্রেথলেসনেসটা বেশি হচ্ছে কিনা বা শীতকালে বেশি হয় কিনা সেটা আমরা জানবো। অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে কিনা, যে এক্সারশন করলেই তার ব্রেথলেসনেসটা বাড়ছে, যেমন সিওপিডিতে হয়। রিলিভিং ফ্যাক্টর, রেস্ট নিলে কমে যায় কিনা, যেটা সিওপিডিতে হয়। অর্থোপনিয়া অথবা প্যারাক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া সিওপিডিতে, এবং লেফট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিওরে অর্থোপনিয়া পিএনটির হিস্ট্রি থাকে। সিভিয়ারিটিটা আমরা দেখব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটা স্কেল জানি, সেটা হচ্ছে এমআরসি ব্রেথলেসনেস স্কেল। সেই স্কেল অনুযায়ী আমরা রোগীকে জিজ্ঞাসা করব তার ব্রেথলেসনেসের গ্রেডটা কীরকম। এটা এমআরসি, মেডিকেল রিসার্চ কাউন্সিল ব্রেথলেসনেস স্কেল। তার কি ব্রেথলেসনেসের সমস্যাটা শুধুমাত্র এক্সারসাইজ বা কোনো হেভি ওয়ার্ক করলেই হয় কিনা, যদি হয় তাহলে সেটা গ্রেড 1। যদি তার অল্প কিছু সিঁড়ি উঠানামা করলে বা একটু জলদি কাজ করলে তার শর্টনেস অফ ব্রেথের সমস্যা হয় তাহলে সেটা গ্রেড 2। যদি তার গ্রাউন্ড লেভেলে, নর্মাল সারফেস লেভেলে যদি তার 15 মিনিট হাঁটার পরে তার শ্বাসকষ্টের সমস্যা হয় তাহলে সেটাকে আমরা গ্রেড 3 বলছি। Walks slower than most people on the level, stops after a mile or so, or stops after 15 minutes walking at own pace. Grade number 4 is stops of breath after walking about 100 years, অথবা হচ্ছে ধরেন 4-5 মিনিট হাঁটলেই ওনার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে যায়। আর 5 নাম্বারটা হচ্ছে উনি কাপড় খোলার সময় ওনার শ্বাসকষ্ট বেড়ে যায়, অথবা নর্মাল ছোটোখাটো কাজ করার সময় ওনার শ্বাসকষ্ট বেড়ে যায়, সেটাকে আমরা গ্রেড 5 বলছি। এই এমআরসি ব্রেথলেসনেস স্কেল দিয়ে আমরা তার ব্রেথলেসনেসটাকে ডিফাইন করব। এই পর্যন্ত এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো ব্রেথলেসনেসেরও আমরা বলেছি সেটা কি অ্যাকিউট নাকি ক্রনিক, সেটা সেই তার উপরে বেসিস করেও কিন্তু আমাদের ডিটিগুলো মাথায় আসবে। অ্যাকিউট ডিসনিয়ার হিস্ট্রি আমরা কোথায় পাই? একদম অ্যাকিউট ব্রেথলেসনেস, তার এখনই সমস্যা শুরু হয়েছে, একদম ইমার্জেন্সি কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের অ্যাকিউট পালমোনারি ইডিমা, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, নিউমোথোরাক্স, পালমোনারি অ্যাম্বোলিজম, তারপরে হচ্ছে আপনার এআরডিএস, কোনো ফরেন বডির রেসপিরেশন হলে, ল্যারেঞ্জিয়াল ইডিমা যেটা অ্যানাফাইল্যাক্সিস বলা হয়, লোবার কোলাপস, মেটাবলিক অ্যাসিডোসিস যেটা কিনা ডায়াবেটিক কিটোএসিডোসিস অথবা সাইকোটোনিক হাইপারভেন্টিলেশনে হতে পারে। আর ক্রনিকের কজগুলো কি, যেমন সিওপিডি, অ্যাজমা, লাং ক্যান্সার, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এই সমস্ত জায়গাতে আমাদের কি হয়, ক্রনিক এক্সারশনাল ডিসনিয়া হয়, অবেসিটিতে হয়ে থাকে। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন পর্যন্ত আমরা পড়েছি কাফ, চেস্ট পেইন, ব্রেথলেসনেস, এখন ফিভার নিয়ে। ফিভারটা অবশ্যই জ্বরটা তার কতদিন ধরে আছে, জ্বরটা কতক্ষণ পর্যন্ত পারসিস্ট করে, এটার উপর বেসিস করে হচ্ছে আমরা ইন্টারমিটেন্ট, রেমিটেন্ট অথবা কন্টিনিউড সেই হিসেবে ভাগ করব ফিভারটাকে। তার কি ইভিনিক রাইজের কোনো হিস্ট্রি আছে কিনা, তাহলে আমরা টিবি ভাবতে পারবো। হাইয়েস্ট তিনি কি জ্বরটা মেপেছিলেন কিনা, যদি মেপে থাকেন তাহলে হাইয়েস্ট রেকর্ড টেম্পারেচার কত, জ্বর যখন আসে তখন জ্বরের সাথে কাঁপুনি দিয়ে জ্বর আসে কিনা, চিলস অ্যান্ড রাইগরের হিস্ট্রি, জ্বরটা যখন ছেড়ে দেয় কিভাবে ছেড়ে দেয়, বা রিলিভিং ফ্যাক্টর কোনো মেডিকেশনের সাথে রিলেটেড কিনা, অথবা মেডিকেশন দেওয়ার পরে তার সোয়েটিং দিয়ে জ্বরটা ছাড়ে কিনা সেটা আমরা জানতে পারি। এবার আসে মূল কথায়, আমরা এতক্ষণ পর্যন্ত সিমটমস অ্যানালাইসিস করলাম, এটা আমরা প্রেজেন্ট হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এইভাবে সাজাবো। ওনার কাফ, চেস্ট পেইন, ব্রেথলেসনেস, তারপরে ফিভার যদি থাকে সেটাকে আমরা কিভাবে সাজাবো সেটা আমরা ভাবলাম। এখন আমাদের কি করতে হয় সেটা হচ্ছে এক্সক্লুশন অফ ডিডি। আমরা এবার একটা একটা করে ডিডিকে আলাদা করব, বাদ দিব এবং আমাদের ডায়াগনোসিসে পৌঁছাবো।
এখন সেই ডিডিগুলো আমার মাথায় কিভাবে আসবে, তার জন্য আমার জানতে হবে ওই রোগটা কি কারণে হয়ে থাকে। যেমন কজেস অফ প্লুরাল ইফিউশন, সেই কজেস অফ প্লুরাল ইফিউশনের প্রত্যেকটা ডিজিজ হবে আমার ডিডি, এবং আমি সেই ডিডি ধরে প্রশ্ন করব এবং সেগুলোকে বাদ দিব। এখন আমার কজেস অফ প্লুরাল ইফিউশনের সবচেয়ে বেশিরভাগ অবশ্যই আমাদের ওয়ার্ডে যে রোগীগুলো ভর্তি হয় এগুলো এক্সুডেটিভ প্রবলেম নিয়েই ভর্তি হয়, ট্রান্সুডেটিভ খুবই কম। তাও আমরা মাথায় রাখবো দুইটাই, কিন্তু এক্সুডেটিভের মধ্যে যেই 4টা কমন ডিজিজ আছে সেগুলো হচ্ছে টিবি, নিউমোনিয়া, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, পালমোনারি ইনফার্কশন। এছাড়াও আমাদের কানেকটিভ টিস্যু ডিজিজগুলো যেমন অ্যাসেলি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে প্লুরাল ইফিউশন হতে পারে, লিম্ফোমাতে হয়। তারপরে ট্রান্সুটিটিভের মধ্যে হচ্ছে আমরা যে একটু আগে পড়ে আসছি মেকানিজমে, ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ডিক্রিজড কোলোডাল অসমোটিক প্রেশার, প্রোটিন কমে যাওয়ার জন্য যেটা হয়, যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, মানে প্রোটিন কমে যাওয়ার জন্য যে সমস্ত সমস্যাগুলো সেগুলো হচ্ছে ট্রান্সুটিটিভ। নেফ্রোটিক সিনড্রোম, সিরোসিস অফ লিভার, ম্যালনিউট্রিশন, হাইপোথাইরয়েডিজম। এবার আসি আমাদের একটা লাইটস ক্রাইটেরিয়া বলে একটা ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা একটা প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করার পর আমরা জানতে পারবো সেটা কি ট্রান্সুডেড নাকি এক্সুডেড। এক্সুডেডের মধ্যে বেসিক্যালি যে কোনো একটা ফিচার ওরা ফলো করে, যেমন প্লুরাল ফ্লুইড প্রোটিন আর সেরাম প্রোটিনের রেশিওটা মোর দেন 0.5 হবে। প্লুরাল ফ্লুইড আর সেরাম এলডিএইচ এর রেশিও মোর দেন 0.6। প্লুরাল ফ্লুইড এলডিএইচ এর যে লেভেলটা হবে সেটা মোর দেন 2/3 অফ দ্য আপার লিমিট অফ নর্মাল সেরাম এলডিএইচ। এটা আমরা ভাববো। এটা হলো আমাদের লাইটস ক্রাইটেরিয়া। 4 কমন কজেস অফ প্লুরাল এফিউশন, 4টা খুবই সহজ। পালমোনারি টিবি, নিউমোনিক অর প্যারানিউমোনিক ইনফেকশন, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, আরটা হচ্ছে পালমোনারি ইনফার্কশন। কজেস অফ প্লুরাল এফিউশন, এটা ডেভিডসনের চার্ট, একই জিনিস এগুলো বলে আসছি আমি। আর প্লুরাল এফিউশনের কজ ধরে আপনারা কি কি অ্যাপিয়ারেন্স, ফ্লুইডের অ্যাপিয়ারেন্সটা কিরকম হতে পারে, বা আমরা ওই প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করে আমরা কি সাইটোলজি পেতে পারি, সেটা এক্সুডেট না এটা কি আমি ম্যালিগন্যান্ট ডিফিউশন কিনা সেটা আমি কিভাবে সাসপেক্ট করব। পেশেন্ট যদি এল্ডারলি হয়, অনেক বেশি ওয়েট লসের কারণে সেই পেশেন্টটা ইমাসিয়েটেড, তার জেনারেলাইজড ক্লাবিং আছে, লিম্ফ নোড আমি পাচ্ছি, রেডিয়েশন মার্ক আছে, প্লুরাল ফ্লুইডটা যখন অ্যাসপিরেশন করলাম আমি হ্যামোরেজিক পেলাম, তার মানে ব্লাড মিক্সড, তখন আমি বুঝবো যে সেটা একটা ম্যালিগন্যান্ট ডিফিউশন হতে পারে। বায়োল্যাটারাল ইফিউশনের কজ, বেসিক্যালি বায়োল্যাটারাল ইফিউশনের কজগুলো সবগুলো ট্রান্সউডেটিভ কজ, মানে যেমন সিসিএফ, নেফ্রোটিক সিনড্রোম, সিরোসিস অফ লিভার, ম্যাল অ্যাবজর্পশন, ম্যালনিউট্রিশন, হাইপোপ্রোটিনেমিয়া, এগুলো হচ্ছে। রিকারেন্ট প্লুরাল ইফিউশন আমরা কোথায় পাই? মোস্ট কমন কজ একটাই মনে রাখবেন, রিকারেন্ট প্লুরাল ইফিউশন আমরা ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে পেয়ে থাকি। এখন এই ট্রিটমেন্ট কি, রিকারেন্ট ইফিউশনের ট্রিটমেন্ট কি? রিকারেন্ট ইফিউশনের ট্রিটমেন্ট হচ্ছে আমরা প্লুরোডেসিস করে দেব। প্লুরোডেসিস জিনিসটা কি? নিউমোথোরাক্সে দিতে পারি, ইম্পায়েমা থোরাসিসে দিতে পারি, তারপর আমাদের ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশন হলে সেখানেও দিতে পারি। তো এই ইন্টারকোস্টাল টিউবটাকে আমরা, a plain rubber tube is introduced into the intercostal space and fluid is removed, ফ্লুইডটাকে আমরা রিমুভ করে দেব, যতটুকু পারবো ততটুকু রিমুভ করব। তারপরে আমরা টেট্রাসাইক্লিন অথবা কাউলিন অথবা ট্যাল্ক আমরা এটা টিউব দিয়ে দিব। দেওয়ার পরে সেই ড্রাগটাকে আমরা 4 থেকে 8 ঘন্টা বা ওভারনাইট রেখে দেব সেখানে। ম্যালিগন্যান্ট প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে আমরা ব্লিউমাইসিনও দিতে পারি। এবার পেশেন্টের পোস্টারটাকে একটু চেঞ্জ করে দেবো 2 ঘন্টা পর পর, যেন সেটা পুরো প্লুরাল স্পেসে ছড়িয়ে পড়তে পারে। তারপর 4 থেকে 8 ঘন্টা পরে আমরা সেই রিমেনিং ফ্লুইডটাকে বাহির করে নিয়ে আসবো ড্রেনেজ টিউব দিয়ে অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন। দুইটা প্লুরাল ফ্লুইডের মধ্যে কোনো স্পেস থাকবে না, আলটিমেটলি একটা অ্যাডহেশন তৈরি হয়ে যাবে। তো ওই অ্যাডহেশনটার জন্য আমাদের কাছে পেশেন্ট আলটিমেটলি কমপ্লেইন করে একটা সিভিয়ার চেস্ট পেনের আফটার প্লুরোডেসিসের পরে। তো এই সমস্ত কেসেসের ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে অ্যানালজেসিক দিয়ে থাকি। এখন সব কথা শেষ, কথা হয়েছে আমি রোগীর থেকে হিস্ট্রি নিলাম, সিমটম অ্যানালাইসিস করলাম, একটা আমার মধ্যে ডিডি কাজ করতেছে যে কোন কজের জন্য প্লুরাল ইফিউশনটা হতে পারে, আমি সব কিছু ভাবলাম। ভাবার পরে আমি তো একটা কি করব, এখন এক্সামিনেশন করব। প্রথমে জেনারেল এক্সামিনেশন করব, পেশেন্টে কি থাকবে, লুকিং থাকবে, ডিসনিক থাকবে, রেসপিরেটরি রেটটা হাই থাকতে পারে, তারপরে হচ্ছে আমাদের পেশেন্টের ক্লাবিং থাকতে পারে, হাতের মধ্যে ইটিমা থাকতে পারে, এনগস্ট ভেইন থাকতে পারে, আমরা সব কিছু দেখে নিলাম। তারপর আলটিমেট কি, রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। এর হলো 4টা পার্ট, আগে ইন্সপেকশন করব, পালপেশন করব, পারকাশন করব এবং অসকালটেশন করব। ইন্সপেকশন আমরা কি পাবো? ইন্সপেকশনে হচ্ছে আমাদের
যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড থাকবে, যেই পাশে প্যাথোলজি সেই পাশে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড থাকবে এবং সেখানে আমরা পাংচার মার্ক, গজ, ট্যাপ এসব পেতে পারি। পালপেশনের ক্ষেত্রে আমরা ট্রাকিয়া অ্যান্ড অ্যাপেক্স পিটটা, যেহেতু এটা প্লুরাল এফিউশন, একটা পানি পুরো লাংটাকে চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে, তখন তার জন্য আমাদের পুরো ট্রাকিয়া এবং অ্যাপেক্স পিটটা অপোজিট সাইডে শিফট হয়ে যায়। এই ক্ষেত্রে বলে রাখি এইটাকে বলা হয় পুশ, এবং এই পুশটা আমরা প্লুরাল এফিউশনেও পাই এবং টেনশন নিউমোথোরাক্সেও পেয়ে থাকি। ভোকাল ফ্রেমিটাস হচ্ছে আমরা পেশেন্ট আমাদের হাতের আলনার বর্ডার দিয়ে পেশেন্টকে এক 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 তিন 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 বলতে বলবো, বলার পরে সেটা কি রিডিউস নাকি অ্যাবসেন্ট নাকি ইনক্রিজ সেটা দেখব। যদি প্লুরাল এফিউশন হয় বা নিউমোথোরাক্স হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভোকাল ফ্রেমিটাসটা রিডিউসড অর অ্যাবসেন্ট পাবো ওই সাইডে। চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখবো, সেটা রিডিউসড পাবো। পারকাশন যখন করব তখন আমরা স্টোনি ডাল পাবো এবং আমরা সেটা মেনশন করে দেবো কোন লেভেল থেকে কতটুকু পর্যন্ত আমরা পেয়েছি। অসকালটেশন আমরা কি পাবো, ব্রেথ সাউন্ড আর ভোকাল রেজোনেন্স দুইটাই ডিমিনিশড ওর অ্যাবসেন্ট পাবো এবং কোনো অ্যাডেড সাউন্ড পাবো না। এই পুরো কেস সিনারিওটা প্লুরাল এফিউশন আর নিউমোথোরাক্স দুইটাতেই সেম, শুধুমাত্র পারকাশনের ক্ষেত্রে প্লুরাল এফিউশনের ক্ষেত্রে আমরা স্টোনি ডাল পাবো এবং নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা এখানে হাইপার রেজোনেন্ট পাবো, আর বাদ বাকি সবগুলো জিনিস একই থাকবে। এটা হলো একটা চেস্ট এক্সরে, খুবই ইম্পর্টেন্ট প্লুরাল এফিউশন। এই চেস্ট এক্সরেতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই লেফট সাইডে একটা প্যাথোলজি, এখানে আমরা একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি দেখতে পাচ্ছি উইথ একটা কার্ভিলিনিয়ার বর্ডার। মনে রাখবেন প্লুরাল এফিউশনে আমরা সবসময় একটা কার্ভিলিনিয়ার আপার বর্ডার পাবো, এরকম কনকেভ একটা বর্ডার থাকবে। এবং আমাদের এই যে এখানে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, সেই কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা এখানে অবলিটারেটেড হয়ে যাবে, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়ে যাবে এবং একটা ডেন্স হোমোজেনাস ওপাসিটি থাকবে। কনসোলিডেশনও কিন্তু আমরা এরকম একটা ওপাসিটি পাই, কিন্তু সেই ওপাসিটির মধ্যে কিন্তু আমরা কিছু এয়ার ব্রঙ্কোগ্রাম পাবো, কিন্তু এখানে কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নেই, তাই আমরা বলতে পারছি যে এটা একটা প্লুরাল ইফিউশন, নট কনসোল। মানে এরকম নিচ থেকে উপর পর্যন্ত উঠতে থাকবে, কিন্তু কখনো মাঝ বরাবর মাঝ পথে কিন্তু এরকম প্লুরাল ইফিউশন হবে না। কিন্তু কনসোলিডেশন বেসিক্যালি আপার লোবে হতে পারে, মিডল লোবে হতে পারে বা লোয়ার লোবেও হতে পারে, কিন্তু প্লুরাল ইফিউশন কখনো এরকম আপার লোব বা মিডল লোবে হয় না। গ্র্যাভিটির কারণে পানি সবসময় নিচের দিকে পুল করে, তো প্লুরাল ইফিউশন বেসিক্যালি এরকম লোয়ার জোনের দিকে হয়। এবং তার উপর একটা কার্ভিলিনিয়ার আপার বর্ডার পাচ্ছি, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল অ্যাবসেন্ট আছে। এবং কনসোলিডেশনের ক্ষেত্রে প্লুরাল কনসোলিডেশনের ক্ষেত্রে আমরা ওপাসিটির মাঝখানে মাঝখানে এয়ার ব্রঙ্কোগ্রাম পাবো, কিন্তু প্লুরাল ইফিউশন এরকম কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম থাকবে না। তাহলে চেস্ট এক্সরে ফাইন্ডিংটা আমরা কিভাবে রিড করব? সো দিস ইজ এ চেস্ট এক্সরে টেস্ট পি ভিউ শোয়িং ডেন্স হোমোজেনাস ওপাসিটি। জোনটা উল্লেখ করে দেব, যদি আপার জোন বা পুরো লাং ফিল্ড জুড়ে হয় তাহলে মিড, আপার অ্যান্ড লোয়ার জোন, বা যদি শুধু লোয়ার জোনে হয় তাহলে লোয়ার জোনটা ভাগ করে বলবো। জোনটা বেসিক্যালি আমরা অ্যান্টেরিয়র রিব কাউন্ট করে বলি। অ্যান্টেরিয়র রিবের 1-2 লেভেল পর্যন্ত আপার জোন, 3-4 পর্যন্ত মিড জোন, আর লোয়ার জোন হচ্ছে 4 এর পর থেকে 5-6 পর্যন্ত। Mid and lower zone of the left lung field with crescentic upper border অথবা হচ্ছে curvilinear upper border, obliterating costophenic and cardiophrenic angle. Trachea is pushed হতে পারে, আবার নর্মালও থাকতে পারে। যদি পুষ্ট হয় সেটা পুষ্ট টেনশন নিউমোথোরাক্সও কিন্তু আমরা পেতে পারি, আবার পুষ্ট আমাদের এই প্লুরাল এফিউশনও হতে পারে, আবার নর্মালও থাকতে পারে। কার্ডিয়াক শ্যাডো, রেস্ট অফ দ্য লাং ফিল্ড অ্যান্ড থোরাসিক ক্যাভিটি নর্মাল থাকে। সো মাই ডায়াগনোসিস ইজ লেফট সাইডেড প্লুরাল এফিউশন। আর মেসিভ প্লুরাল এফিউশনের ক্ষেত্রে অপোজিট লাং ফিল্ডটা আমরা হাইপার ইনফ্লেটেড পেতে পারি, এটাকে বলা হয় কম্পেনসেটরি হাইপার ইনফ্লেশন অফ দ্য অপোজিট লাং ফিল্ড। এটা একটা মেসিভ প্লুরাল এফিউশন। এই প্লুরাল এফিউশনটাকে কম্পেনসেট করার জন্য এই লাংটা অনেক হাইপার ইনফ্লেটেড হয়ে আছে, দেখতে পাচ্ছেন অনেক নিচ পর্যন্ত নেমে গিয়েছে। এবং বলতে পারি পেশেন্টের সিওপিডিও আছে, সিওপিডিও কিন্তু একটা অন্যতম কজ হচ্ছে প্লুরাল এফিউশন। সিওপিডির ফলেও প্লুরাল এফিউশন হয়। পসিবল ফাইন্ডিংস জাস্ট অ্যাবাভ দ্য প্লুরাল এফিউশন, মানে এই প্লুরাল এফিউশনটার কারণে তো এই লাংটা কলাপস হয়েছে। এখন এই কলাপসড লাংটার কি কি ফাইন্ডিংস আমরা পাবো? কলাপসড লাংয়ের ক্ষেত্রে আমরা যা যা পাই তাই এখানে পাবো। এর ক্ষেত্রে আমরা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, ভোকাল রেজোনেন্সটা ইনক্রিজড হবে, হুইসপারিং পেক্টোরিলোকুই পাবো, প্লুরাল রাপ পাবো। প্লুরাল এফিউশন, এই যে সাদাটা আমরা দেখতে পাচ্ছি, এই সাদাটা তো পানীয় হতে পারে বা অন্য কিছু হতে পারে। অন্য কিছু কি হতে পারে? হতে পারে পাস মানে ইমপাইয়েমা, হতে পারে ব্লাড, হেমোথোরাক্স, হতে পারে না?
হতে পারে। ইট ইজ প্লুরাল ইফিউশন বাট নো ফ্লুইড ইজ কামিং আফটার রেসপিরেশন। এটার পসিবিলিটি কি হতে পারে? এই যে ফ্লুইডটা ঠিক হয়ে গেছে, এমপায়ামা হতে পারে, অথবা আমরা ডায়াগনোসিসে একটু মিসডায়াগনোস হলো, সেখানে মাসলেশন হয়তো, সেটা হয়তো ইফিউশন না, এটা হতে পারে। ইনভেস্টিগেশন আমরা কি করব? অবশ্যই এটা চেস্ট এক্সরে পিএ ভিউ করব। স্মল ইফিউশন হলে আমরা সেটা পিএ ভিউতে পাবো না, ল্যাটারাল ডিকিউবিটাস ভিউ নিতে হবে। সিবিসি একটা করব, সিবিসি এর মধ্যে আমরা হাই ইএসআর লেভেলটা দেখব, লিউকোসাইট বাড়লো নাকি, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হলো নাকি লিম্ফোসাইটোসিস হলো সেটা দেখব। যদি টিবি সাসপেক্ট করি তাহলে ম্যানটক্স টেস্ট করব, অ্যাসপিরেশন করব প্লুরাল ফ্লুইডটা এবং সেটাকে অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস করব? তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখব, তার কালারটা কীরকম, সেটা কি কোনো ব্লাড মিক্সড কিনা, গ্রাম স্টেনিং করব, যদি টিবি গ্রাম স্টেনিং করব, সাইটোলজি করব, তারপরে বায়োকেমিস্ট্রিটা দেখব, ওর প্রোটিন লেভেলটা কীরকম, সুগার লেভেলটা কীরকম সেটা দেখব, এলডিএইচ লেভেলটা দেখব। যদি টিবি সাসপেক্ট করি এটিএ লেভেল দেখতে পারি, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করব, এফবি অ্যাসিড পাস বেসিলাই করব যদি টিবি সাসপেক্ট করি, এগুলো আমরা দেখব। তারপরে আমরা আসি টাইপস অফ প্লুরাল ইফিউশন অ্যাকর্ডিং টু দ্য কালার। কালারটা হতে পারে সেরা, স্ট্র, পুরুল্যান্ড, হেমোরেজিক, অথবা মিল্কি অর কাইলাস, এরকম হতে পারে। এবার আমরা ট্রিটমেন্ট কি করব? ট্রিটমেন্ট করব প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করে দেব। আর যদি আমরা টিবি সাসপেক্ট করি এই প্লুরাল ফিউশনটার পিছনে কজ, তাহলে আমরা অ্যান্টিটিউবারকুলার থেরাপিতে যাব। যদি নিউমোনিয়া ভাবি তাহলে আমরা হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক দেব। যদি ম্যালিগনেন্সি ভাবি তাহলে ম্যালিগনেন্সি ওয়াইজ কাজ করবো। এবং ইম্পর্টেন্ট একটা জিনিস করবো, সেটা হচ্ছে প্লুরোডেসিস। যদি দরকার পড়ে রিকারেন্ট ইফিউশন হচ্ছে ওই কার্সিনোমা পেশেন্টটা, তাহলে প্লুরোডেসিস করে দেব। ইন্ডিকেশন কি? এটা আমরা ডায়াগনস্টিকেও করতে পারি, থেরাপিউটিকেও করতে পারি। একটা হচ্ছে আমার থেরাপিউটিক হিসেবে আমরা ওনার রেসপিরেটরি ডিস্ট্রেসটা কমিয়ে দিলাম, আরটা হচ্ছে আমরা ডায়াগনোসিসের জন্য করি, সেই প্লুরাল ফ্লুইডটা অ্যাসপিরেশন করে সেটাকে আমরা টেস্ট করতে পাঠাই, এতক্ষণ যা যা বললাম সেগুলো। আরেকটা লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা, আমরা কি পরিমাণ ফ্লুইড একটা একবার রেসপিরেশন করার সময় ড্র করব, সেটা হচ্ছে আপ টু 1.5 লিটার পর্যন্ত। কারণ আমরা যদি বেশি ড্র করতে যাই তখন রিস্ক থাকে একটা পালমোনারি ইডিমা ডেভেলপ করার। মেকানিজমটা কি? ইফিউশন যখন হয় তখন কিন্তু দেখেন আপনারা, ইফিউশন হওয়ার সময় আমাদের লাংটা কিন্তু কলাপসড হয়েছে, লাংটা কলাপসড হয়েছে। কলাপসড হওয়ার ফলে কি হচ্ছে, এই যে এখানে যে পরিমাণ লাং টিস্যুটা ছিল সেই লাং টিস্যুটা কোলাপস হয়ে এতটুকু পর্যন্ত এসে পড়ছে। তো যেই পরিমাণ পারফিউশন আগে হচ্ছিল সেই পরিমাণ পারফিউশন কিন্তু এখন হবে না। সেই পরিমাণ পারফিউশন যেহেতু হবে না, তখন সেখানে কি ডেভেলপ করবে? ইস্কিমিয়া ডেভেলপ করবে লাং প্যারেনকাইমাতে, এবং পালমোনারি ভেসেলগুলো নেক্রোসিস হয়ে যাবে। এখন আমি যদি বেশি ফ্লুইড একবারে টান দিয়ে নিয়ে আসি, তখন ওই লাংয়ের যে এক্সপানশনটা সেটা খুব র্যাপিড হয়ে যাবে, কিন্তু ওই লাংয়ের তো ভেসেলগুলো নেক্রোসিস হয়ে গেছে। এখন নেক্রোসিস ভেসেলটা তো তাড়াতাড়ি এত তাড়াতাড়ি রিজেনারেট করতে পারবে না। যেই ভেসেলগুলো হবে সেগুলো নতুন হবে, ফ্রেজাইল হবে, লিকি হবে। তাহলে সেখান থেকে বেশি বেশি পরিমাণে ফ্লুইডের লিকেজ হবে এবং আলটিমেটলি পালমোনারি ইডিমা ডেভেলপ করবে। দ্যাটস অল। থ্যাংক ইউ।